ফাহাদ মোহাম্মদ রেফাতুল ফেরদৌস, অপারেশন হেড জিএমআই গ্রুপে আছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, বাটা শু কোম্পানি বাংলাদেশ লিমিটেডের হেড অফ ওয়্যারহাউস হিসেবে আছি। সাপ্লাই চেইন নাও ইটস বিকামস টু সাপ্লাই চেইন নেটওয়ার্ক। তো নেটওয়ার্ক ডেভেলপ করাটা খুব দরকার। হয়তো দেখা গেছে নেটওয়ার্কের কারণে অনেকে অনেক কিছু গ্যাপ করতেছে। যাক, শর্টলি আমি নিচ্ছি, অলরেডি কন্টেন্ট সাজেস্ট করে। প্রথম কন্টেন্টটা লেখা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফটওয়্যার ক্যান বি ডিফিকাল্ট টু চুজ। ইউ ওয়ান্ট সামথিং দ্যাট ইজ সিম্পল, ইফেক্টিভ অ্যান্ড এফিসিয়েন্ট বাট নট টু এক্সপেন্সিভ। তারপর আরো কিছু বাট আই এম ড্যাম শিওর যে এই যে আপনাদের চার্টার্ড সাপ্লাই চেইন প্রফেশনাল, আমি এই কোর্সটা করব। এই কারণেই করব বিকজ আপনারা হয়তো জেনে থাকবেন, সবাই কিন্তু আমাদের একটা নিয়ম আছে, মতিঝিল যদি এদিকে হয় না, যদি আমরা বলি মতিঝিল এদিকে, সব দৌড়াইতেছে, আরো 4-5 জন তখন ওরাও দৌড় শুরু করে, কোনো কথা নাই, মানে উইদাউট আস্কিং এনি কোশ্চেন। বল ভাই কই যান, বলে মতিঝিল। মতিঝিল তো এদিকে না ওইদিকে, বলেন না 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 সবাই যাচ্ছে এদিকে, এদিকে যাবো। সো আপনাদেরকে এই জব মার্কেটের এই টাফেস্ট সিচুয়েশনের মধ্যে একটা জিনিস আইডেন্টিফাই করতে হবে, সেটা হচ্ছে যে কোন জায়গাগুলো ফাঁকা আছে। এখন যদি বাইরে থেকে কেউ আসে, এখানে তো বুঝতে পারবে না, রাইট? হ্যাঁ, এখানে বুঝতে পারবে না, পিছনে ফাঁকা সিটগুলোতে আপনার জানতে হবে কোন জায়গায় ফাঁকা সিট আছে। সাপ্লাই চেনের কিন্তু একটা বড় মার্কেট আছে। ইউনিভার্সিটিতে কত ছেলে মেয়ে যে এইচআরে মেজর করে, আমি নিজে ফাইন্যান্সের স্টুডেন্ট ছিলাম, কাজ করতেছি মার্কেটিং অ্যান্ড সেলসে। কারণ ওই সময় আমরা হয়তো জানিও না যে মানে কোন সাবজেক্টটা মেজর ডিক্লেয়ার করা উচিত আমাদের, রাইট? সো আমরা এটা অনেক সময় জানি না। সো সাপ্লাই চেন একটা ভালো মার্কেট আছে। আপনারা এডুকেশনের সাথে যদি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান, আই থিঙ্ক দ্যাট উইল বি এ ভেরি গুড কোর্স। ওকে, কমপ্লিট দ্য কোর্স, আফটার পাসিং দ্য এমবিএ আমরা কোন দিকে যাব, কি করব, সাপ্লাই চেইনের ফিল্ড কি আছে বা এইচআর গেলে ভালো করবে কিনা। এক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছে যে স্যার সাপ্লাই চেইনে নাকি নাইট ডিউটি করতে হয়, অনেক হার্ড পরিশ্রম করতে হয়, বাট এইচআর এই সুবিধাটা আছে যে অফিস টাইম করলে হয়। আমি বললাম যে ভাই আপনি জবের আগে পেইনের কেন চিন্তা করতেছেন? ফার্স্ট ইউ হ্যাভ টু নিড দ্য জব, দেন ইউ থিংক অ্যাবাউট দ্য পেইন, এবং আপনি সেই কোর্সে কাজ করবেন না। সো দ্যাট আপনাকে স্পটে ফিল্ডে আপনাকে সুইটেবল ক্যান্ডিডেট হওয়ার জন্য যে স্কিলগুলো প্রয়োজন সেটা আপনার নিজকে আর্ন করতে হবে। যেটা বললাম, আপনার ক্যারিয়ারকে আপনি তাজা রাখতে হবে, তারপরে যে আমাদের টিপসে কাজ করবে। প্রথমত একটা কমন কোশ্চেন থাকে, টেল সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। এটা আমরা অনেকে, আমি ম্যানেজারিয়াল লেভেলে দেখেছি, আমাকে বলে যে টেল সামথিং, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বললে, অথবা টেল সামথিং, স্যার ইংরেজিতে বলবো না বাংলা বলবো, অবান্তর অ্যান্সার। আপনি এটা বলতেই যাবেন না, আপনি ইংরেজি না পারেন, শুরুটাই বাংলা করবেন। আর চেষ্টা করেন, আমরা কিন্তু স্টুডেন্ট লাইফে গরুর রচনা, ডিসিপ্লিন, এম ইন লাইফ, মাই স্কুল, মাই ভিলেজ 200 ওয়ার্ডসের এসে মুখস্থ করেছি। নিজের সম্পর্কে 5-7টা বাক্য ইংরেজিতে মুখস্থ, একবারে মুখস্থ করে নেবেন। এই জিনিসটা অন্তত ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। প্রথম কোশ্চেন করলে যদি গড়ি মুশি ইংরেজি বলবো না বাংলা বলবো, ইউ আর নট ডিটারমাইন্ড, তাহলে কিন্তু এই ইমপ্রেশনটা নষ্ট, সেটা করবেন না। এবং ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ ইন্টারভিউ বোর্ডে চেষ্টা করবেন ইংলিশে বলার জন্য ভাষা। এনি হাউ ক্যান ইউ লিস্ট ইট স্ট্রেংথ? স্ট্রেংথ বললে বলতে পারে না,
আপনার মধ্যে অনেস্টি আছে, আপনি হার্ড পরিশ্রম করতে পারেন, আপনি টিম ওয়ার্কার, আপনি সবার সাথে অ্যাডাপ্ট হতে পারেন, এই যে 4-5টা জিনিস আপনি আর্ন করে নেবেন। উইকনেস, আমাকে এক ইন্টারভিউটা একজন বলেছিল যে আমার স্যার কোনো উইকনেস নাই। ওরে বাবা রে, উইকনেস নাই এরকম লোক কি হতে পারে? এখন উইকনেস কি হতে পারে? এখন আমি একটু অতিমাত্রায় ইমোশনাল, আমি খুব ওভার প্রেশার নিয়ে যাই, আবার আমি খুব উনি যেরকম বলছে যে ওভার স্ট্রেস, এটা কিন্তু প্রফেশনাল উইকনেস। আপনি নিয়ে নিচ্ছেন, হ্যাঁ, খুব ওভারলোড নিচ্ছেন, এটা কিন্তু আসলে অনেকে মনে করে দুর্বল আছে বললে মনে আমার চাকরি হবে না, সেরকম না। সেটাকে স্টার্ট করে নেবেন। দেন হোয়াট শুড আই কনসিডার হায়ারিং ইউ? সোহাগ অলরেডি বলেছেন, অনেক সময় বলে যে আমরা প্রশ্ন করি, ভাই আমার তো অনেক ক্যান্ডিডেট আছে, আপনাকে কেন নিব? আপনার কি এক্সট্রা অর্ডিনারি আছে? সেক্ষেত্রে আপনি এক্সট্রা অর্ডিনারি কিছু বলার চেষ্টা করবেন, যে আপনারা যে সার্কুলার দিয়েছেন, যে প্রোফাইলের লোক পাচ্ছেন তার সব কোয়ালিটি আমার কাছে আছে, সুতরাং দ্যাটস দ্য সংক্ষেপ কথাটা যে বললাম, বাকিটা নিজেরা সুন্দর করে প্লেস করার মতো কথা বলবেন। সি আফটার 5 ইয়ার্স ফ্রম ভিশন, আমি মাঝে মাঝে প্রশ্ন করি ম্যানেজার এন্ড অ্যাবভ, যে ভাই আপনার হোয়াট ইজ ইউর ভিশন? অনেকে ভিশন বলতে পারে না। একটু আগে দিয়ে আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে আপনি কি হতে চান, আপনাকে কোন লেভেলে দেখতে চান, সেটা একটু বলুন তো। আমাকে কোনো একজন অ্যানসার করেছে, স্যার 5 বছর পরে আল্লাহ, স্যার আল্লাহ যাই করে। Definitely we have good faith on Almighty, no doubt. But this is not a good answer in interview board যে আল্লাহ যাই করে। আল্লাহ কিন্তু অটোমেটিক করবে না। আল্লাহ করার জন্য ভাই আপনি কি প্রিপারেশন নিছেন, কয়টা ডিপ্লোমা করছেন, কয়টা গ্রাজুয়েশন করছেন, কি করছেন, আপনার কি পাওয়ার আছে? ওই যে উনি যেটা বললো যে সামনে আসলে নাকি পুলিশ দেওয়া গলায় চলে আসে, এই কথা আমি নতুন শুনছি। আমি যেটা নর্মালি বলতাম যে মুখ শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়, আসলে দেখবেন হাত পা কাঁপে, আমাদেরও কাঁপতো, হ্যাঁ। তো সুতরাং অনেকে যেমন ইন্ট্রোডাকশনের সময় ছিল অনেকে আসতে চাচ্ছে না, আরে ভাই আপনার হাত পা কাঁপবে, তবু আপনি আসবেন, আর যখন কাঁপবে তখন নিজে একটু কাঁপাবেন, এভাবে একটু কাঁপাবেন, মানে দর্শককে বুঝাবেন যে দিস ইজ মাই স্টাইল। দর্শককে বোঝানোর মধ্যে যে এটা আমার স্টাইল, আমি একটু কেঁপে কেঁপে কথা বলছেন, বুঝতে পারলেন? এইভাবে 1 দিন 2 দিন 3 দিন কাঁপতে 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 তারপরে আপনার স্টাইলটা চলে আসবে। প্রথম যখন ডায়াসে কথা বলতাম, এই হাতের মধ্যে ছোট নোট লিখে নিয়ে আসতাম, এই নোটে তাকাতে 5টা নোট লিখে 2টা করে দেখি না, চোখে দেখা যায়। আর এখন কোথায় দাঁড়ালে ওই রাশেদ সাহেবের মতো, নাইম সাহেবের মতো লোকেরা সিগন্যাল দেয়, স্যার আর 2 মিনিট, আর 1 মিনিট শেষ করেন, এখন কথা শেষ হয় না, কথা বলছেন। সুতরাং প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আর when you get chance to say something in front of your audience, in front of your seniors, in front of any viewers, try to give the chance. অনেকে আছে যেমন ইন্টারভিউ বোর্ডে আবার আমরা পিছনের দিক থেকে, এটা এখন সবাই করে, অয়েল অর্গানাইজেশন করে, আপনার কিছু বলার আছে কিনা, হ্যাভ ইউ এনি কোশ্চেন, লাস্টে বলা হয় না স্যার কিছু বলার নেই। আরে ভাই কেন বলা থাকবে, ইট ইজ এ চান্স। দুই একটা জিনিস ইন্টারভিউ যাওয়ার সময়, আমি যেটা ক্যারিয়ার নিয়ে কথা বলছি, আপনি প্রিপেয়ার করে নেবেন যে সুযোগ পাই এই 2টা প্রশ্ন করবো, অবশ্যই গঠনমূলক। আবার বললেন না যে স্যার অমুক লোকটা আমাদের এলাকার মন্ত্রী, হ্যাঁ, ওটা বলতে চাইলেন না। Why do you want to work here? আপনি এখানে কেন কাজ করতে চাচ্ছেন? আপনি ইন্টারেস্ট ফিল করবেন, নতুন কিছু জানতে চাচ্ছি, নতুন বিগ চ্যালেঞ্জ নিতে চাচ্ছি, এই জিনিসটা এক্সপ্রেস করবেন, প্লেস করবেন। আবার বলেন না যে স্যার যে কোম্পানিতে আছি এরকম অগা গাদা কোম্পানি আল্লাহ দুনিয়াতে নেই, এই জন্য চেঞ্জ করতেছি, এরকম করবেন না, অর্গানাইজেশনে বদনাম করবেন না, প্লিজ। ওটাকে রেখে শৃঙ্খলটা এই কারণে যে এটা আসলে শৃঙ্খলার একটা বিষয়। কারণ সাপ্লাই চেনের মধ্যে আমরা যদি ইংরেজিতেও চিন্তা করি, সাপ্লাই চেনের মধ্যে বা আমরা যেটা প্রফেশনালি যেটা করে থাকি, সাপ্লাই চেনের মধ্যে যদি সিস্টেমটা ঠিক থাকে, শৃঙ্খলা যদি ঠিক না থাকে, তাহলে আমার টোটাল প্ল্যানিংটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি আমার প্রোডাকশন বা আমার সেলস হ্যাম্পার করবে। সো একটার সাথে একটা সিনক্রোনাইজ আছে, এই সিনক্রোনাইজটাকে করার জন্যই আমি মনে করি শৃঙ্খল ইজ দ্য বেস্ট অপশন। থ্যাংক ইউ। বিগত 5টা সাপ্লাই চেইনের কনভেনশনে আমি একটু লেট করে এসেছিলাম, এবং সাদেক স্যার প্রত্যেকটা আমাকে জরিমানা নেয় না।
পরিমাণে কথা বলে। তো এবার আমি চিন্তা করেছি যে আমি 10টার আগে চলে আসবো। আমি প্রোগ্রাম আগে চলে আসবো। সেই জন্য যদিও স্নোজ বাটন চাপার কোনো সুযোগ নেই, কারণ সকাল 7টার সময় প্রোগ্রাম শুরু হয়ে যায় অফিসের জন্য, তো স্নোজ বাটন টিপার কোনো সুযোগ নেই। গতকালকে চিন্তা করেছিলাম স্নোজ বাটন কালকে সকালে চাপ করতে চাপবো না, তো সেই চিন্তায় দিয়ে দিলাম। আমরা কে কে সকালবেলায় অ্যালার্মের সাথে সাথে স্নোজ বাটনে ক্লিক করি? রেজ ইউর হ্যান্ড। আর দেখা যায় না তো, সবাই অন টাইম মেনটেন করে। ভেরি গুড। আসলে আমাদের লাইফে এই স্নোজ বাটনটা আমাদের সাকসেস হওয়ার জন্য সবচেয়ে বড় ক্যারিয়ার, তাই না? আমরা এই স্নোজ বাটন ক্লিক করে সকালবেলা আমাদের যে আমরা দিনটা শুরু করব সেই দিনটাকে স্টপ করে দেবে বেসিক্যালি। আমি সেই জন্যই আজকে এই স্লাইডটা ফার্স্টে রেখেছি, এবং আমাকে আজকে যে মেথড নিয়ে কথা বলবো সেটা বেসিক্যালি তার সাথে একটু করেছে, সাপ্লাই চেইন না, আমাদের লাইফ রিলেটেড একটা মেথড নিয়ে কথা বলবো। তখন ব্যর্থ হয়েছিল, আমার ভিতর থেকে একটা না আমাকে চরমভাবে বাধা দেয়। যখন আমি কোনো কাজ করতে যাই তখন আমি খুঁজি কি যে এই রিলেটেড আগে কে এই কাজটা করছে, এবং যখনই দেখি যে ব্যর্থ হয়েছে আমার মধ্যে কি আরে আমি স্পিড পাই না। এর কারণ কি? এর কারণ হলো অনেকগুলো, আর আমরা 4টা নিয়ে কথা বলবো। দেখেন আজকে বাইরে প্রচন্ড রোদ না, আজকে বাইরে কি প্রচন্ড রোদ, ঠিক এখনই যদি একটা মেঘের খণ্ড বা একটা মেঘকে সূর্যকে ডেকে দেয় তাহলে আজকে কি রোদ পড়বে নিচে? আসবে? কেন? সূর্যটাকে মেঘ ঢেকে দিয়েছে। আমাদেরও এই আমরা হিউম্যান বিং, আমাদের যে ব্রেইন, 4টা ক্লাউড আছে আমাদের, যেগুলো কারণে আমরা এই রিয়ার ভিউ মিরর সিনড্রোমে ভুগে থাকি। ফার্স্ট ওয়ান পজিটিভ থিংকিং, নেগেটিভ থিংকিং। নেগেটিভ থিংকিংটা কি কেউ বলতে পারবেন? একজন জাস্ট শুধু শেয়ার করা আমাকে দিয়ে হবে, রাইট, এক্স্যাক্টলি। নেগেটিভ থিংকিং আমি যদি স্পেসিফিক্যালি বলি, হ্যালো, আজকে এই 6 সাপ্লাই চেইন কনভেনশন এর রেজিস্ট্রেশন ফি কত ছিল? 2000। ম্যানুফ্যাকচারের কাছে যাচ্ছি। হ্যালো স্যার। Hello sir, how are you? হাউ আর ইউ? আপনারা ধরে নেন এই টপটা আমাদের মানে আমাদের ডিজিটালাইজেশনের যুগ, যেহেতু আমরা ভিডিও কনফারেন্স করতেছি, ধরে নেন আর কি। তো স্যার আমার ওয়াটার বোতল দরকার আমার কোম্পানির জন্য, তো আমার মান্থলি রিকোয়ারমেন্ট হলো 1 লাখ পিসেস। তো সেই ক্ষেত্রে আমি আসলে আপনাদের কাছে আসলে কি কি ধরনের টাইপের ওয়াটার বোতল আছে, কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেন, এই ব্যাপারে যদি আপনি আপনার প্রোডাকশন সম্পর্কে কিছু বলেন। Thank you sir, you are the right place because we have so many options because আমাদের এখানে আমরা যেটা ম্যানুফ্যাকচার করছি ইন চায়নাতে is the best water bottle in the town and আমাদের এখান থেকে অলরেডি বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তানে এটা অনেক প্রকার চাহিদা আছে বিকজ আমরা একদম মেইন ম্যানুফ্যাকচারার, এখানে ভ্যারাইটি অফ প্রোডাক্ট পাবেন আপনি। আচ্ছা, এটা কি ভার্জিন পিপি দিয়ে বানান না এবিএস দিয়ে বানান, মানে ম্যাটেরিয়ালটা কি জানতে চাচ্ছি, কেন বেস্ট বলতেছেন? কমপ্লিটলি ভার্জিন ম্যাটেরিয়াল, এটা ভার্জিন এবং ফুড গ্রেডেড এটা। তো আপনার ক্যাপাসিটি কতটুকু, আপনি কি 1 লাখ পিস দিতে পারবেন? স্যার আমার 10 লাখ ক্যাপাসিটি আছে, সো আপনি যদি চান 1 লাখ, এটা আমার জন্য খুবই ভেরি ইজি একটা টাস্ক হবে। সেই ক্ষেত্রে আমাদের লিড টাইম কেমন হবে, আপনি কোন শিপমেন্টে দিবেন? স্যার এইটা আমরা ডিপেন্ড করে হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, অ্যাজ আমরা অলওয়েজ প্রেফার করি বায়ার যেটা চায় আমরা ঠিক সেভাবে দেওয়ার জন্য আমরা ট্রাই করি। সো অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট, যদি সে চায় যে উইদিন 25 ডেজের মধ্যে, দেন আমরা দেখা যায় 25-এ দেই, অথবা যদি চায় যে সে উইদিন 7 ডেজ, দেন আমরা এয়ার শিপমেন্ট করি। স্যার এটা কমপ্লিটলি আচ্ছা আমাদের কাস্টমারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে এই আপনার 10 লাখ যেহেতু ক্যাপাসিটি, 1 লাখ সমস্যা নাই, তাহলে পার ইউনিট প্রাইস আপনি কত ধরতেছেন? স্যার পার ইউনিট প্রাইস অ্যাকচুয়ালি আমার টোটাল কস্টিং আছে এখানটাতে অলমোস্ট ইজ ইট টাকা ইটস অলমোস্ট $10, বাট আপনি যদি আমাকে কিছু, আমি আপনাকে ম্যাটেরিয়াল দেখাচ্ছি বিকজ আপনি এটা চাইলে আপনি ক্যাপটাকে চাইলে আপনি প্লাস্টিক করতে পারেন অ্যাজ ইট ইজ অলরেডি সিলভার, সো এখানে আমাদের কিছু কস্ট মিনিমাইজ হবে। তারপরে স্যার আপনি যদি চান এটার সাথে একটা আপনি হ্যাঙ্গিং কিছু নেবেন,
যদি আপনি না চান তাহলে আমি হ্যাঙ্গিংটা দিব না, এক্ষেত্রেও আমার কস্ট কিছুটা মিনিমাইজ হবে। সো আপনার কাছে অপশন আছে, সো আপনি যেভাবে চান আমি ফুললি কাস্টমাইজ করে দিব আপনাকে। আচ্ছা স্যার, আমরা তাহলে একটু ফাইন্যান্সিয়াল পার্টে আসি। তো আপনারা কি ডেফার্ড এলসিতে আমাকে দিতে পারবেন 90 ডেজ ক্রেডিট অর 180 ডেজ ক্রেডিট? স্যার যেহেতু ফার্স্ট টাইম আপনার সাথে আমরা বিজনেস করছি, সো উই প্রেফার অ্যাটলিস্ট 50% অ্যাডভান্স। বাট যদি আপনি আমাকে ওইরকম সিকিউরিটি ডিপোজিট বা এনি কাইন্ড অফ ডকুমেন্টস ফাইন্যান্সিয়াল দিতে পারেন, তাহলে আমরা ডেফিনেটলি আপনাকে ক্রেডিট অফার করব। আমিও তো ফার্স্ট টাইম আপনার কাছ থেকে আনতেছি, প্রথমে আপনাকে অ্যাডভান্স কীভাবে দেবো? আমি সাইট এলসি বলতে পারেন আপনি, সেই ক্ষেত্রে আসলে আমি প্রিফার করবো ডেফার। তো আপনাকে কি অ্যাডভান্স দিয়ে নিতে হবে? অ্যাডভান্স ছাড়া কোনো অপশন নেই? থ্যাংক ইউ স্যার, আপনি ফার্স্ট অফ অল আমার কাছে আসছেন এই জন্য অনেক বেশি ধন্যবাদ। এবং এই প্রোডাক্টটা অনলি ফর মাই কোম্পানি, যেটা আপনাদের বাংলাদেশ এবং ইন্ডিয়াতে সাপ্লাই দিচ্ছে। সো আমার এনলিস্টেড কাস্টমার আপনার সাথে, রহিম আপনাদের সাথে দেখা যাবে, আরও আমার 2-3টা পাওয়ার সাপ্লাই কোম্পানি আছে তারা নিচ্ছে। সো আপনি চাইলে সেখান থেকে আপনার স্ট্রিটে নিতে আচ্ছা, পারেন। বোতলের কোয়ালিটি প্রবলেম হলে আপনার আর&ডি ল্যাব আছে? কোয়ালিটি প্রবলেম হলে সেটা আপনি রিকভার করে ডেফিনেটলি নিতে স্যার, পারবেন। আমাদের কাছে আর&ডি ল্যাব আছে। যদি আপনি চান এটা উইদিন 1 মান্থের মধ্যে যদি আপনি দেখেন কোনো প্রকার ড্যামেজ অর এনি কাইন্ড অফ ক্র্যাক আছে, সো আমরা এটা কমপ্লিটলি রিপ্লেস করে দিব। শুধুমাত্র আপনাকে ওভার দ্য মেইলে আমাদেরকে কনফার্ম করতে হবে। ওকে, থ্যাংক ইউ। তো লেট আস ডিসকাস উইথ আওয়ার টপ টিম, দেন আমরা আপনাকে জানাবো। তো আপনার সামারি হলো যে আপনি ফার্স্টে $10 অ্যান্ড আপনি অ্যাডভান্স চাচ্ছেন, দেন আপনি কাস্টমাইজেশন করতে পারতেছেন প্রোডাক্ট, অ্যান্ড যেহেতু ইউর প্রোডাকশন ক্যাপাসিটি ইজ 10 লাখ, 1 লাখ ইজ নট ম্যাটার টু ডেলিভার, অ্যান্ড সি শিপমেন্ট অ্যান্ড এয়ার শিপমেন্টস both are available. So 25 days আর এদিকে 15 days এয়ারে যদি আসি এই ধরনের করে। আচ্ছা, ইনকোটার্নের ব্যাপারে আপনার কোনো প্রবলেম আছে? আমাদের কি না, সিএফআর, এফওবি অর এক্সিপমেন্ট কোনো প্রবলেম? না, আমাদের এটাতে কোনো প্রবলেম হবে না। সব ধরনের সব ধরনের ফ্যাসিলিটিস নিয়েই স্যার আমরা এখানে আছি, যেহেতু আমরা কাস্টমারকে বেস্ট ফিডব্যাক দিতে চাই। অনেক ভালো ম্যানুফ্যাকচারার, সব ধরনের ফ্যাসিলিটি। স্যার আপনার জন্য আমরা আরেকটা অফার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি চান আপনার জন্য আমরা ব্র্যান্ডিংটা এখানে করে দিব উইদাউট এনি কস্ট। Oh, so nice of you, so nice of you. Okay, thank you, sir. Thank you, sir. Let us discuss with our top teams, then I will back to you. Thank you very much. স্যার আমাদের ফ্যাক্টরিটা অনেক ক্লোজ টু আওয়ার অফিস, সো আপনি চাইলে আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে পারেন। Okay, thank you. Thank you, sir. Thank you, sir. Hello, sir. Assalamu alaikum. Assalamualaikum. How are you, sir? I'm fine, sir. How are you, sir? I am also fine. Actually, I am looking for water bottle. It's a Bangladesh factory, a Bangladesh company. You are from USA manufacturer. Yes, thank you for So- visit and query for my company. I'm glad to meet you with you. So please give your specification and inquiry. What about your? আচ্ছা, তো আমার ওয়াটার বোতলটা যেটা লাগবে, এবিএস ম্যাটেরিয়াল হলে ভালো হয়। প্লাস্টিক তো এখন নাওডেজ গ্রিন সাপ্লাই চেনে অনেকেই রিসাইক্লিং এর ব্যাপারটা আসতেছে। তো এবিএস যদি ম্যাটেরিয়াল দিতে পারেন এটা বেটার হয়। আর আমার ডিমান্ড হলো মান্থলি 1 লাখ পিসেস। তো সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটি সম্পর্কে যদি একটু ব্রিফলি বলেন। বেসিক্যালি স্যার আমরা তো ইউএসএতে প্রোডাকশন করে আছি, আমাদের পার ডে ক্যাপাসিটি হচ্ছে 10,000 করে। So 1 lakh piece is not easy for us to supply with you. So basically আমরা ভার্জিন ম্যাটেরিয়ালসে তৈরি করছি, কারণ ইউএস বেসড অলমোস্ট কোম্পানির জন্য এবিএস সার্টিফিকেটটা লাগে, এবং ফুড গ্রেড প্লাস্টিকটা আমরা ব্যবহার করি কারণ এটা সরাসরি সব নট ডিরেক্ট ইনভলভ উইথ দ্য বডি, ইট ইজ সাবকন্টিনেন্ট উইথ দ্য বডি, দ্যাটস ওয়াই ফুড গ্রেডটা আমরা প্রেফার করি। এবং আমাদের যে ভার্জিন ম্যাটেরিয়ালসগুলো ইউজ করি সেখানে আমরা কখনো ক্রাশ ইউজ করি না, দ্যাটস ওয়াই দ্য প্রোডাক্ট is good but quality is good but price is high. আমাদের প্রাইসটা হচ্ছে আপনার $15 করে পড়বে। আর বর্তমান যে ক্রাইসিস সিচুয়েশন রিগার্ডিং দ্য আপনার ট্রান্সপোর্টেশন কস্ট এবং আপনার শিপমেন্ট ইস্যু, সো উই প্রিফার দ্যাট দ্য কাস্টমার উইল টেক ওভার দ্য লজিস্টিক সাপোর্ট। আমরা আমাদের এক্সওয়ার্ক অথবা এফওবি এই দুইটা শিপমেন্ট আমরা এক্সওয়ার করে এফওবিটা আমরা প্রেফার করছি। আর Payment পেমেন্ট ইস্যুতে আমরা হচ্ছে আপনার ইউপাস এলসি অ্যাকসেপ্ট করবো। রিপাসেলস অ্যাকসেপ্ট করবেন। তো সেই ক্ষেত্রে আচ্ছা, আপনার তো ইউএসএ ফ্যাক্টরি আছে, জি। তো ওইখান থেকে তো বাংলাদেশের লিড টাইম অনেক বেশি হবে। আপনার কি সাউথ এশিয়াতে আর কোনো ব্রাঞ্চ আছে যেখান থেকে আপনি ডেলিভারি করতে পারেন লিড টাইম কমানোর জন্য? বেসিক্যালি আমাদের উই হ্যাভ টু অর্গানাইজ আওয়ার নিউ প্ল্যান্ট। আপনি যদি চান তাহলে আমাদের ইউএসএ প্ল্যান্টের বাইরেও আমাদের ইন্ডিয়াতে একটা প্ল্যান্ট আছে, আপনারা হয়তো সেখান থেকে নিতে পারেন। ইট
easy for your continent আপনাদের but same transaction is condition is our, that is the FOB $12-15 and UPass LC. UPass LC, how many days credit? UPass LC is deferred from 90 or 120 days, no problem for us. No problem, 90 No or problem 120 for days. us. তো আমি তো আপনার সাথে প্রথম বিজনেস করতেছি, আপনি কিভাবে আমাকে বিলিভ করতেছেন যে 90 ডেজ ক্রেডিটে UPass LC তে দিতে চান? বেসিক্যালি স্যার UPass LC সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে এটা গ্যারান্টেড বাই দ্য ব্যাংক। আচ্ছা। সো আপনার এখানে ব্যাংক টু ব্যাংক লায়াবিলিটিস, এখানে কাস্টমার এবং সাপ্লায়ার এবং কাস্টমার দুইজনের মধ্যে লায়াবিলিটিসটা খুব একটা পরিমাণে নয়। যদি আমি আমার ম্যাট্রেসটা আপনাকে শিপমেন্ট করে দিই, ব্যাংক হচ্ছে ডিরেক্টলি এখানে ইনভলভ হচ্ছে আমার পেমেন্টটা দেওয়ার জন্য। আচ্ছা, আপনার প্রোডাক্টের ওয়ারেন্টি রিটার্ন সম্পর্কে কি বলবেন যদি আমাদের প্রবলেম হয়? বেসিক্যালি স্যার আমাদের প্রোডাক্ট ওয়ারেন্টির বিষয়টা আমরা বলছি, আমাদের প্রোডাক্টটা আপনি নেওয়ার 6 মাসের ওয়ারেন্টি আছে, বাট আপনি জানেন যে এটা যখন আমাদের এক্সপোর্ট হয়ে যায় সেটা আবার রিটার্নেবল একটু প্রবলেম হয়। সো সেক্ষেত্রে আমরা 5 to 10% একটা টলারেন্স দিব অন দ্য বেসিস অফ দ্য কোয়ান্টিটি, এবং যেটা সমস্যা হবে সেটা আমরা আপনাদের ওন এরিয়াজে গিয়ে সেটা ডিসপোজাবল করে দিব এবং দ্য ফাইন্যান্স অ্যাডজাস্টেড টু দ্য নেক্সট শিপমেন্ট। আচ্ছা, সেই ক্ষেত্রে ঠিক আছে, থ্যাংক ইউ। তো উই আর নট কম্প্রোমাইজ দ্য কোয়ালিটি। ইটস ওকে। তো আচ্ছা, এখন আপনারা যেহেতু প্লাস্টিক নিয়ে বিজনেস করতেছেন, তো আপনার কোম্পানিতে এখন নাওডেজ গ্রিন সাপ্লাই চেইনের অনেক ডিমান্ড, সেই ক্ষেত্রে আপনাদের কি রিসাইক্লিং প্লান্ট আছে যেগুলো আমাদের ওয়েস্টেজ হয় প্লাস্টিক ও ভার্জিন, ওগুলা দিয়ে কিছু চিন্তা ভাবনা করেন আপনারা? বেসিক্যালি আমাদের যে আমরা যেহেতু ভার্জিন মেটেরিয়ালস নিয়ে কাজ করি, সো আমরা গ্রিন সাপ্লাই চেইনের আন্ডারে এটা রিসাইক্লিং কোনো প্ল্যান্ট আমরা রাখিনি, তবে যে সমস্ত কোম্পানি রিসাইক্লিং করে লেস কস্ট করে যে বোতল বা অন্য কিছু প্রোডাক্ট তৈরি করে, আমরা সেগুলো তাদেরকে সোল আউট করে দিই। Okay, thank you, sir. Let me discuss with our top team. Thank you for your offer. We will revert you after discuss with my top team. Thanks a lot, sir. Thank you Okay. very much. Acha, so I would like to ask Shamimul Kader to which supplier is best for me. Actually, আমি আমার বাংলাদেশ কোম্পানির স্ট্যাটাসটা দিই নাই। আমার বাংলাদেশ কোম্পানি যে স্ট্যাটাসটা সেটা হলো উনি আমাদের ডিসকাশন থেকে একজন সাপ্লায়ারকে চুজ করে দিবে। আমার কোম্পানিটার অবস্থা ভালো না, ফাইন্যান্সিয়ালি আমি খুব খারাপ অবস্থায় আছি, এবং এই আফটার কোভিড ডিসরাপশন প্রোডাক্ট আমার খুব তাড়াতাড়ি দরকার। তো এই দুইটা কন্ডিশনের উপর বেস করে এবং ওনাদের কথাবার্তা শুনে উনি আসলে একটা সাপ্লায়ারকে আমার জন্য চুজ করে দিবে, এবং আমাদের কাছে উনি ডিরাইভ করবে যে হোয়াই হি চুজ চাইনিজ অর ইউএসএ সাপ্লায়ার, যেখান থেকে আমরা একটু লার্ন করতে পারবো যে প্রসেসটা কীভাবে হচ্ছে। থ্যাংক ইউ স্যার, ইউ স্টার্ট। ধন্যবাদ মোহাম্মদ ইসলাম স্যার। বেসিক্যালি জানাটা তো আমাদের জন্য প্রকিউরমেন্ট বা সাপ্লাই জন্য ইজ ভেরি রেগুলার, এটা নাথিং নিউ। বাট এখানে যেটা তুলে ধরা হয়েছে প্রথম জিনিসটা হচ্ছে যে আমরা যেটা প্রোডাক্টের, আচ্ছা সরি আমরা একটু পজ নিই, আজান হচ্ছে যেহেতু আপনারা বিক্রেতা না হয়েও খুবই সুন্দরভাবে এই দুটো প্রোডাক্টকে তুলে ধরেছেন আমাদের কাছে বেসিক্যালি। হ্যাঁ, আর আমার যেটা দেখার বিষয় হচ্ছে আমরা যখন কিনতে যাই কোনো কিছু প্রোডাক্ট তখন প্রথম ধরে নিই যে ওনাদের প্রোডাক্টটা কোয়ালিটিটা ঠিক আছে কিনা, এটা হচ্ছে ম্যান্ডেটরি। এটা না হলে তো আমরা আগাতেই পারবো না। তো ধরে নিচ্ছে ওনার দুজনের প্রোডাক্টটি ধরে নিচ্ছে যেমন প্রোডাক্টটা দুজনটাই ঠিক আছে আমার বিক্রেতার জন্য, তাহলে আমরা পরবর্তী জিনিসটা হচ্ছে যে আমরা প্রাইসটা, আমরা একটা প্রাইস জানলাম, একজনের $10, একজনের $15, আরেকজনে জানতে পারলাম যে লিড টাইম কতদিন লাগবে, কোনটা আমাদের জন্য নিয়ারেস্ট, চায়না নিয়ারেস্ট নাকি ইউএসএ নিয়ারেস্ট। আবার উনি আবার একটা সুবিধা বললেন যে ওনার নিয়ারেস্ট কিন্তু ইউএসএতে হলো প্রোডাকশন, কিন্তু উনি ইন্ডিয়াতে কিন্তু উনি কিছু স্টক মেনটেন করেন বা ওখানে কোনো হাব মেনটেন করেন, তো সুতরাং ইন্ডিয়া থেকেও আমরা নিয়ে আসতে পারবো। তো এটা একটা সুবিধা ওনাদের দুজনের। কিন্তু তুলনামূলক আমরা আরও কিছু জিনিস দেখি ম্যান্ডেটরি ছাড়া, যেগুলো আপনার রিকমেন্ডেড থাকে, সেটার মধ্যে হচ্ছে যে সাপ্লায়ারের আপনার ফ্লেক্সিবিলিটি কেমন, সাপ্লায়ার কি আপনি যা চাচ্ছেন তার সাথে কীভাবে সে কোপ করছে। তো সেই সেন্সে দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে আপনার চায়নার ভদ্রলোক অনেক বেশি রেসপন্সিভ ছিলেন, তাই না? তো কুইকলি তিনি ওইটাকে অ্যাবজর্ব করে ওই যে উত্তরটা দিয়েছেন, এইটা একটা ব্যাপার ছিল। তারপর আপনার আরেকটা রিকমেন্ডেড থাকে সেটা প্ল্যান ভিজিট। আপনার দেখা যায় মোস্টলি যদি চায়নার এটা পক্ষে যাবে না, চায়নার মানুষরা কিন্তু অনেক সময় অনেক কিছু বলে ফেলে, কিন্তু যখন ফিজিক্যালি আপনি অডিটে যাবেন তখন দেখবেন অনেক কিছু ওদের কথার সাথে মিলছেন। হ্যাঁ, তো এনিওয়ে তুলনামূলকভাবে আমার কাছে আবার আরেকটা ব্যাপার মেজর জিনিস ছিল, সেটা হচ্ছে যে প্রাইসের সাথে পেমেন্ট টার্মটা এক ব্যাপার ছিল। আমরা পেমেন্ট টার্মটা কী হবে, যেহেতু আমার ক্রেতা বলেছে যে ওনার একটা সাধারণত একটা খারাপ সময় যাচ্ছে এই কোভিড সিজনে, তো ওনার পেমেন্ট টার্মের জন্য ওনার জন্য একটা মেজর বিষয় হচ্ছে প্রাইসটা গেলে একজন $10, একজন $15। দ্বিতীয়ত হচ্ছে ওনার পেমেন্ট টার্মসটাকে উনি কি এক সাইডে দিবেন নাকি ডেফারে দিবেন নাকি কীভাবে। উনি তো এক সাইডে রাজি হয়েছেন, একজন ডেফারে রাজি হয়েছেন,
হ্যাঁ, উনি ইউপাসের মাধ্যমে বলছেন, কিন্তু উনি ইউপাস থেকে উনি অ্যাসেটই পাবেন, ব্যাংকের মাধ্যমে অ্যাসেটই পাবেন, কিন্তু উনি ব্যাংকে ইউপাসে দিবেন 90 ডেজ, 120 ডেজ, 180 ডেজে, কিন্তু এটাতে কিন্তু ওনাকে ইন্টারেস্ট দিতে হবে। উইদাউট ইন্টারেস্টে কিন্তু ব্যাংকের থেকে এই ফ্যাসিলিটিটা পাওয়া যাবে না। তো বরং পেমেন্ট টার্মসের দিক থেকেও দেখা যাচ্ছে চাইনিজ ভাবগুলোকে একটা ওনার জন্য রিজনেবল হওয়া উচিত। আমার পছন্দ হবে অ্যাজ এ বিচারক হিসেবে যে চাইনিজ ভাবগুলোকে দুজনের মধ্যে এছাড়াও 2002 সালে প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ফাউন্ডেশন। 2002 সালে মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে আমরা 2002 সাল থেকে বেসিক্যালি আমরা এইচআর এর কোর্স আমাদের কনসেন্ট্রেশন ছিল। তখন আমাদের শুধু এইচআর এবং মার্কেটিং ছিল। 2010 সাল থেকে বেসিক্যালি আমরা সাপ্লাই চেনটা শুরু করি। তো 2010 সালে যখন আমরা শুরু করি তখন আসলে সাপ্লাই চেন খুব বেশি কিছু ছিল না, তো মানে তেমন কিছু ছিল না। তো ডিপ্লোমা প্রোগ্রাম প্রথমে বাংলাদেশে বেসিক্যালি বিআইএচএম এ শুরু হয়। আমরা দেখেন কনভেনশন, সাপ্লাই চেন কনভেনশন, এটাও বাংলাদেশে বেসিক্যালি প্রথম আপনি বলতে পারেন। 2015 সাল থেকে প্রতি বছর আমরা এরকম সাপ্লাই চেন কনভেনশন আমরা আয়োজন করছি এবং এটা হলো 6ষ্ঠতম বছর। 15 সালে যখন প্রথম আয়োজন করেছিলাম তখনও কিন্তু সাপ্লাই চেন কি এটা বুঝাইতেই আমাদের কষ্ট বেগ পেতে হচ্ছিল। প্রথম দিকের কনভেনশনের স্পিকারদের আমাদের রিকোয়েস্ট ছিল যে সাপ্লাই চেনটা কি এটা নিয়ে আপনারা একটু বলেন। তো আজকে দেখেন, আজকে কিন্তু সাপ্লাই চেন কি এটা নিয়ে কিন্তু আর বলা লাগছে না। আমাদের সম্মানিত অতিথি যারা আছেন তাদের অবদান এখানে অনস্বীকার্য, কারণ আপনাদের অবদানের কারণেই আমরা কিছুটা হলেও আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাচ্ছি সাপ্লাই চেনে। তো বেসিক্যালি আমরা যেটা নিয়ে আজকে আমরা বলতে যাচ্ছি সাপ্লাই চেন চার্টার সাপ্লাই চেন প্রফেশনালস, এটা বেসিক্যালি পোল্যান্ড বেসড একটা অর্গানাইজেশন। তো সে পোল্যান্ডের ভিভারশিপ লেজিসলেশনের আন্ডারে এটা প্রতিষ্ঠিত। তো তো পোল্যান্ড বেস, তারপরে এটা কানাডা, তো এটা নিউ ব্রান্সউইক প্রভিন্স যেখানে আমি ছিলাম সেখানে এটা আছে। তো বাংলাদেশে আমরা মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে আমরা এটা আমরা শুরু করতে চাচ্ছি। সো এটা একটা কনসোর্টিয়াম বলতে পারেন, এটা যৌথভাবে 3 দেশের 3 অর্গানাইজেশন যৌথভাবে আমরা এই প্রোগ্রামটা আমরা ইনশাল্লাহ লঞ্চ করছি আর কি। বেসিক্যালি লেভেল 1টা হলো যারা একেবারেই সাপ্লাই চেইন সম্বন্ধে যারা কিছু জানে না তাদের জন্য লেভেল 1। তারপরে হলো লেভেল 2, এটা ধরেন যে যারা মিনিমাম এইচএসসি কমপ্লিট বেসিক্যালি তাদের জন্য লেভেল 2। আর লেভেল 3তে হলো আপ টু অ্যাডভান্স, ওটার আমরা নাম দিয়েছি হলো অ্যাফিলিয়েট অফ চার্টার সাপ্লাই চেইন প্রফেশনালস, ওটা হলো লেভেল 3। তো লেভেল 3 শেষ করে লেভেল 4-এ যেতে হয়। তো সেটা নাম হলো চার্টার সাপ্লাই চেইন প্রফেশনালস প্র্যাকটিশনার্স। এটা করতে হলে চাকরির মানে পড়াশোনার পাশাপাশি মিনিমাম 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই আসলে রিলেট করতে পারবে বিষয় করে। কারণ হলো যে আমরা তো সবাই জানি আসলে লেভেলটা কেন, আমি একটু ক্লিয়ার করি। ধরেন যে আজকে যিনি ফ্রেশার যিনি জয়েন করেন তার যে জব রেসপন্সিবিলিটি 5 বছর পরে তার যে নিশ্চয়ই তার জব রেসপন্সিবিলিটি সেম থাকে না, তার ডিসিশন লেভেলে কিন্তু সেম থাকে না, তাই না? সো ডিসিশন লেভেল যদি সেম না থাকে তাহলে নিশ্চয়ই তাদের ফোকাসটা একটু ভিন্ন হবে। যত হায়ার লেভেলে যাবেন নিশ্চয়ই পড়াশোনার চেয়ে কেস স্টাডি বা এই টাইপের তো সমাধানটা বেশি করা দরকার, যেটা আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রোগ্রামে আমরা দেখি। কি বলেন স্যার? চার্টার প্রোগ্রাম আমরা দেখে থাকি। যত হায়ার লেভেলে যাবে তত বেশি প্রবলেম সলিউশন বা প্রবলেম রেজলিউশনে দক্ষতাটা বেশি দরকার। সব বলে ফেলেছেন। আর এটা সার্টিফিকেশন বডি কি সেটাও উনি বলে ফেলেছেন। কানাডায় প্রভিন্সিয়াল রেজুলেশনের আন্ডারে হবে, আর পোল্যান্ডে যেটা বিবিও ডেইশিপের ভিতরে, আর বাংলাদেশে এটা আমাদের লাইসেন্স নেওয়া হয়ে গেছে মিনিস্ট্রি অফ কমার্স থেকে। তো এটা আমরা অলরেডি ট্রেডমার্ক কোর্স আমাদের জন্য বিআইএচএম এর জন্য এবং আমাদের বাংলাদেশের জন্য। তো জিনিসটা কি এবং কেন এটা করছি এইটার একটা ব্যাপারটা বললাম। এখন আসি যে আসলে আমরা কিভাবে এইখানে অংশগ্রহণ করতে পারি এবং কিভাবে সার্টিফিকেটটা পেতে পারি, কিংবা এইখানে আসলে আমাদের কি লাভ হবে সেটা আমার চেয়ে আপনারা ভালো বুঝেন, যেহেতু সবাই আমরা এখানে মোস্ট সিনিয়র সাপ্লাই চেইন প্রফেশনাল আছেন। আমি তো অনেক ছোট, আমি আর এইটার ব্যাপারে কথা নাই বলি। তো এইটার যে প্রসিডিউরটা যেটা অ্যাফিলিয়েশন, এইটা আসলে লেভেল 3 লেভেলে। তো এইটা যে কেউ মোটামুটি নিতে পারে। তো আমরা আসলে যারা মোটামুটি সাপ্লাই চেইনে 5 বছর ধরে কাজ করেছি তারা সরাসরি আমরা যেটা আমাদের ওই যে এক্সপার্ট যেটা আছেন না প্র্যাকটিশনার যেটা আছেন সিএসসিপিপি, ওইখানে আমরা সরাসরি অংশগ্রহণ করতে পারবো। যেটা আমি বাংলাদেশে দেখি সিআইএলটির আন্ডারে সিএমআইএলটি একটা মেম্বারশিপ দেওয়া হয়, আপনারা সেটা জানেন, যে সার্টিফাইড ইনস্টিটিউট অফ লজিস্টিক্স অ্যান্ড ট্রান্সপোর্ট, যেটা ইউকের আন্ডারে দেওয়া হয়। আর আমাদের সিআইপিএস যেটা ইউকের আন্ডারে কোর্স আছে সেখানেও লেভেল আছে, কিন্তু ওরা মেম্বারশিপ দেয় না। ওরা মেম্বারশিপ কিন্তু ওদের পরীক্ষার মাধ্যমে ওইখান থেকে নিতে হয়। আর সিআইএলটিতে যারা এই লেভেলে জব করেছে তারা কিন্তু সিএমআইএলটি ওদের সিভি এবং সব কিছু দিয়ে
যদি ওই বোর্ড মনে করে যে আপনাকে মেম্বার নেওয়া যাবে তাহলে সেটা করে। ঠিক সেম এরকমই আন্ডার মিনিস্ট্রি অফ কমার্সে বাংলাদেশের বিআই চেয়ারের মাধ্যমে আপনারা যে সাপ্লাই চেইন প্রফেশনাল সেটা আপনাদের সিভি এবং একটা নর্মালি হয়তো কোনো একটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি টাইপের কোনো একটা শর্ট এক্সাম নেওয়া হবে এবং একটা টোকেন হয়তো ফি নিতে পারি, যেটা আমরা প্ল্যান করতেছি। সেটা হলে আপনি সিএসসিপি যে সার্টিফিকেশনটা সেটা আপনি সহজেই পেতে পারেন অ্যান্ড ইউ উইল এক্সপ্লোর ইউর সেলফ এজ এ মেম্বার অফ চার্টার্ড সাপ্লাই চেইন প্রফেশনাল। তারপরের পার্টগুলো আসলে আপনাদেরকে নিয়েই চিন্তা আছে, আমাদের এখানে যারা আসছেন তারপরে আমরা কি করব, আসলে আমরা শুরুটা এইভাবে করতে চাচ্ছি আর কি। সো আমার ফার্স্ট জব শুরু হয়েছিল ইউনিলিভারে একটা প্রজেক্ট দিয়ে। তারপর আমি বিএসআরএমে কাজ করেছি, হোলসেল সিমেন্টে কাজ করার সৌভাগ্য হয়েছে। তারপর একটা জার্মান কোম্পানি বেয়ারে ছিলাম কিছুদিন। দেন আমি স্যামসাংয়ে কাজ করেছি। স্যামসাং থেকে স্যামসাংয়ের পার্টনারের সাথে, আপনারা জানেন যে স্যামসাংয়ের একটা বড় ফ্যাক্টরি রয়েছে নরসিংদীতে, তো সেটাতে আমার কন্ট্রিবিউশন রয়েছে। সেটা ওই সিনিয়র আমাদের ভাইয়া বলে গেলেন যে আসলে এসব জায়গায় আসলে কি হয়, কারণ যখন আমরা অন্যদের সঙ্গে আসলে মিট করি, এটা একটা ল আছে যে একটা মানুষের স্যালারি বা একটা ইনকাম হয় আসলে তার যে অ্যাসোসিয়েশন, যেসব মানুষের সঙ্গে সে মিশিয়ে উঠে চলে ফিরে তাদের অ্যাভারেজ 5 জনের স্যালারির সমান। এটা কিন্তু একটা গ্লোবাল ল। কতটা বলে যে ফার্স্ট একজন বলছে যে আমার বস জানে যে আমি কিছুই পারি না, আমার বস জানে যে আমি কিছুই পারি না, আমিও জানি আমি কিছুই পারি না। দ্যাট মিনস আমার বস যা জানে আমিও তা জানি। তো আমার বসের নলেজ এবং আমার নলেজ সেম, কিন্তু আমার বস জানে না যে আমি জানি, আমার বস জানে না যে আমি জানি আমি কিছু পারি না। একটু খেয়াল করবেন, মানে আমার মত জানে না যে আমি জানি, আমি জানি যে আমি কিছু পারি না, কিন্তু আমি জানি আমি কিছু পারি না। তো আমি আমার বসের চেয়ে বেশি জানি। বায়াস বলে, বায়াসটা কীরকম, যে মানুষের নলেজ লেভেল এবং কনফিডেন্স লেভেল কীরকম থাকে। এটা তারা স্টাডি করে দেখেছে যে যখন নলেজ লেভেলটা একদম নিচের দিকে থাকে তার কনফিডেন্স লেভেল থাকে অনেক হাই, সে মনে করে যে আমি অনেক কিছু জানি। এবং তার এই যে ব্লাইন্ড স্পট বা লিমিটেড বিলিফ থেকে তারা কি করে, তারা কিন্তু নিজেকে আর মানে আপগ্রেড করার জন্য কিন্তু কোনো কিছু করে না, কারণ তারা জানে যে সে সবচেয়ে বেশি জানে, তার আর কোনো শেখার ইচ্ছা থাকে না। যখন একটা মানুষের নলেজ লেভেল একটু করে বাড়তে থাকে, দ্যাট মিনস হচ্ছে তখন তার কনফিডেন্স লেভেলটা কিন্তু একটু লো হয়ে যায়। এটা এরকম, কার্ডটা এরকম, এইভাবে হয় এইভাবে। আমাদের মতো যারা এভারেজ পার্সন, তখন কনফিডেন্স লেভেলটা হ্যাঁ একদম লো না, আবার একদম নিচেও না, মিডিয়াম লেভেল। হ্যাঁ, মনে হয় যে আমরা মোটামুটি জানি, আমাদের কি শিখতে হবে আর উঠতে হবে। আমি যেটা বলতে চাই আসলে যে আমরা এখানে এসে হয়তো একটা ডিগ্রি নিচ্ছি, ডিগ্রি আসলে ডিগ্রি না, এটা কিন্তু আমরা শেখার জন্য আসবো। তো এই শেখা লাইফ লার্নিং প্রসেসটা যেন কন্টিনিউ থাকে যদি কেরিয়ারে আমরা ভালো করতে চাই। কারণ আমরা রিসেন্ট কিন্তু স্টাডি বলছে যে আমরা সাপ্লাই চেনে যারা কাজ করি তারা কিন্তু অনেক ক্রস ফাংশনাল কাজ করি। আমরা কিন্তু ফাইন্যান্সের সঙ্গে কাজ করি, আমরা কিন্তু সেলসের সাথে কাজ করি, মার্কেটিংয়ের সাথে কাজ করি, এবং গ্লোবাল ট্রেন্ড কিন্তু নেক্সট সিওও বা যারা এমডি তারা কিন্তু সাপ্লাই চেইন থেকে আসছে। তো এই লেভেলে যদি আমরা যেতে যেতে আমাদেরকে তো আপগ্রেড করতে হবে। তো আমি আশা করবো আপনারা যারা এখানে আছেন এখনই অনেক ভালো পজিশনে আছেন, সামনে হয়তো বা বাংলাদেশের সিও সব আমরা সাপ্লাই চেইন থেকে দেখতে চাই, কি পারবো না? থ্যাংক ইউ। আমরা সবাই lifetime student of supply chain. This is really a wonderful opportunity for me to be here, particularly now, seeing the face-to-face, all Riyaz Bhai, Arif Bhai, and all the big brothers, senior professionals. Assalamu alaikum and thank you very much. Actually, after the COVID, all the owners, particularly local companies, even the multinational companies now, they have started to realize what is supply chain, and at least some value they have started giving to supply chain professionals. Otherwise, we are the least bothered, least rewarded person, right? So first, whatever you want to give, the first piece of sweet is the sales professionals, marketing professionals. Anyway, the countries like Bangladesh, we have faced a lot of challenges. If I just summarize, what are the basic challenges we have? Because you have already started talking about the different level of courses. The first biggest problem of the challenges I believe we have faced in the last 2 years is synchronizing the demand and the supply. And that is the most important thing. Doesn't matter you are a supply chain director or supply chain manager, how expert you are, what level of education, you need to do it first. And I believe that this is really an open economy, and China, US cross-border,
and understanding the global trade, price escalation, and raw material price, freight prices are going up. So you need to fix on those things and understand. And available the raw material on time and bringing it in the factory and make sure that you can do your production on time. That's again a challenges. The first generation local companies, multinational companies, forget about that. They have 100 years of projections. They have the backup pipelines and all escalations, capacity planning done. Local companies, they don't have any planning, and basically they have few basic problems they face. Let me share a few of them. I have worked a substantial year of time in local companies. Most of the local companies and some of them don't even know how to frame their strategic framework in supply chain. স্কোপ ইজ হিউজ নিজেদেরকে কিন্তু রেডি করা দরকার আপনারা এখানে যা পড়বেন থিওরিটিক্যালি যা পড়বেন ইজ ভেরি গুড বাট আপনি যেটা আমাদের আমি মনে হয় কারিকুলামে একটা অ্যাড করা দরকার সেটা হচ্ছে আমরা তো ইন্টারভিউ ফেস করতেই হয় ইন্টারভিউ স্কিল কিন্তু আমরা কেউই পারি না এটা ইজ এ ডিফারেন্ট স্কিল কিন্তু আপনি অনেক থিওরি জানেন ইন্টারভিউতে বসে দেখবেন আমরা যারা ইন্টারভিউ নেই আমারও হাঁটু কাঁপে যিনি ইন্টারভিউ দিতে আসবেন তার তো হাঁটু কি কত মাত্রায় কাঁপে আল্লাহ জানে বাট উই ডোন্ট নো হাউ টু ফেস দ্যাট এটা কিন্তু একটা লার্নিং প্রসেস তো সিএ ওই যখন নেসলেতে জয়েন করলাম তো এমডি আমাকে তখন বললো যে দেখো রিয়াজ ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক এভরি ডে ইউ ডোন্ট নিড টু এবং তোমাকে নেসলে নিয়ে চিন্তা করার দরকার নেই তুমি চিন্তা করবা ফর ইয়োর সেলফ প্রত্যেক দিন ডু সামথিং সো দ্যাট ইউ ক্যান এনরিচ ইউর রেজিউমে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অল থ্রু মাই লাইফ আই ডিড দ্যাট মানে প্রথম থেকেই আমার অবজেক্টিভ ছিল আমি কিছু একটা করবো যাতে রেজিউমেতে একটা পয়েন্ট হিসেবে অ্যাড করা যায় আমাদের খেয়াল করে দেখেন আপনারা যতজন রেজিউমে দেখবেন আমার কাছে আসে যখন আমি স্ক্রুটিনি করে দেখি আমরা কিন্তু ওখানে অ্যাচিভমেন্ট লিখি না আমরা জব ডিসক্রিপশন লিখি কী করি সেই লিখি কিন্তু উই ডোন্ট পুট ইট অ্যাজ এ নাম্বার এবং অ্যাচিভমেন্টগুলো লিখি না দ্যাট ইজ টু বি দেয়ার যে আমি অ্যাচিভ করলাম কি দ্য মার্কেট ইজ দেয়ার বাট ইউ হ্যাভ টু সেল আওয়ার সেলফ আমরা কিন্তু সাপ্লাই চেনের যেটা বলছিলেন যে আমরা কি সিইও হতে পারি কিনা অবশ্যই হতে পারি বাট আমরা জানি না নিজেকে কীভাবে সেল করতে হয় দ্যাটস ওয়ান অফ দ্য আমি বলবো যে উইকেস্ট দ্য ব্যাড উইক পয়েন্ট অফ এনি সাপ্লাই চেন প্রফেশন আমরা আমাদের কাজে খুবই ভালো বাট আমরা যে কাজে ভালো এটা বলার যে ফোরাম ওইটা বলার জায়গা সেটা কিন্তু আমরা জানি না কীভাবে বলতে হবে সেটা কিন্তু জানি না আপনি দেখবেন মার্কেটিংয়ের লোক যেটা কাজ করে ফাইন্যান্সের লোক সবসময় বলে এটা কী ধ্বংস করে ফেলতেছে কোম্পানিটারে তারপর সাপ্লাই চেন লোক তো বলে কোনো কামেরই না কিন্তু ওরাই কিন্তু সবার উপরে থাকে এমডি কিন্তু ওরাই হয় সেলসের লোকজন সেল করে অনেক বেশি খরচও করে আপনি কিন্তু খরচ সেভ করেন কিন্তু আপনি তালি পান না তালি কিন্তু ও পায় এর কারণটা কি কারণ আমরা বলতেই জানি না আমাকে কিন্তু বলা শিখতে হবে যে না আমি অলসো কন্ট্রিবিউটিং জড়িত আছি এখানে এক্সিকিউটিভ কমিটিতে আছি দেখাশোনা করছি আমার সাথে বিশেষ করে লিসান ভাই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে সবকিছু উনিই করে বাট আমার সাথে কোঅপারেশন করে আমাদের একটা এক্সিকিউটিভ কমিটি আছে তো আমরা বিগত প্রায় 2 বছর থেকে এই চার্টার সাপ্লাই চেইন লঞ্চ করার জন্য অনেক চেষ্টা করে আসছি এখন আমাদের মোটামুটি ফুললি প্রিপেয়ার তো আমি এখানে কংগ্রেচুলেশন জানাই এবং আন্তরিক মোবারকবাদ জানাই আমাদের এখানে অনেক সিনিয়র লিজেন্ডরা আছেন যদি আমরা সকাল থেকে আসছি আর ওনারা দুপুরের পরে অংশগ্রহণ করেছেন কারণ ওনাদের ভ্যালুয়েবল টাইম সারাদিন তো আমরা সময় নিতে পারি না তো আমরা আমাদের সেশনগুলো দুপুরের আগে আমরা কমপ্লিট করেছি তো আশা করি যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আমাদের যে নতুন উইং চালু হচ্ছে সেটার সাথেও আপনারা সম্পৃক্ত থাকবেন এই আশা রাখছি আর এখানে আমাদের বিএইচআরএম এর চেয়ারম্যান হিসেবে আছেন আমাদের জসিম স্যার উনি একদম ফাউন্ডার তো স্যারের গলা একটু সমস্যা আছে এই কারণে আমাকে কথা বলতে বলছেন তো আমি খুবই অনুপ্রাণিত এবং আমি বিএইচআরএম এ ভর্তি হওয়ার পর কোর্স কমপ্লিট করার পর আমার যখন ভাইবা হচ্ছিল তখন জসিম স্যারের ছিল
এবং জসিম স্যার আমাকে অফার করছে যে এখানে গেস্ট টিচার হিসেবে ক্লাস নেওয়ার জন্য। আমি ওনাকে প্রশ্ন করছিলাম, স্যার শুড ইউ থিঙ্ক দ্যাট আই এম ক্যাপেবল? স্যার বলছে আই থিঙ্ক ইউ আর 100% ক্যাপেবল। হ্যাঁ, সো দ্যাট আমি ওনার কাছে অনুপ্রাণিত হয়ে এখানে আসছি এবং 2015 সাল থেকে আসি। আশা করি সাপ্লাই চেইন যেখানে আছে সেখানেই থাকবো। আর অতিথি যারা আসছে তাদেরকে আবার আন্তরিক মোবারকবাদ। তো আমরা কেক কাটারের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এখানে আমি বিআইএসএল সাপ্লাই চেইন হিসেবে জসিম স্যারকে আগে হাতে নেওয়ার জন্য শুরু করছি, উনি শুরু করবে আর অন্যান্য অতিথিরা একটু পার্টিসিপেট করবেন। আর খাওয়া দাওয়া পর্বটা আমরা একটু পরে করবো, যেহেতু মাগরিবের টাইম আছে। আমরা এখন একটা স্ন্যাক্স ব্রেকে যাব, জাস্ট এটা কেটে রাখবেন কারণ অতিথিদের অনেকে চলে যাবেন, ওনাদের মূল্যবান সময় নষ্ট করবো না। আমরা ইনশাল্লাহ রাত 8:30 9টা পর্যন্ত আছি, পরবর্তীতে আমরা কেকটা খেয়ে নেবো, ঠিক আছে? এখন আমরা খাওয়াচ্ছি না আর কি। হ্যাঁ, ব্রেকের পরে আমাদের আরো কিছু অনুষ্ঠান আছে। আমাদের ইউনিভার্সিটি একটা যারা ইয়ে হয়েছে, আমাদের একটা কম্পিটিশন ছিল, যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমরা অ্যাওয়ার্ডেড করব। গত বছর আমরা 3টা গ্রুপকে করেছি, একটা প্রতিযোগিতা ছিল। আমরা ফার্স্ট প্রাইজ দিয়েছিলাম, মানে প্রাইজ মানি ছিল 50,000, সেকেন্ডটা ছিল 30,000, থার্ডটা ছিল 20,000 এবং ক্রেস্ট ছিল। এবারে আরো বেশি। হ্যাঁ, আমি এখন ইমোশনাল জায়গাটা সারপ্রাইজ থাকবে, আমরা ব্রেকের পর আবার আসবো। হ্যাঁ, আর এবারে যারা ইয়ে হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমরা ফ্রি গ্রাজুয়েশন। হ্যাঁ, সেটা পেয়ে গেছি। তো ঠিক আছে, ঠিক আছে, আমরা কেক কাটছি। প্লিজ অ্যাটেনশন সবাই। জি প্লিজ আমরা একটু কন্টিনিউ করি, প্লিজ সবাই একটু পার্টিসিপেট করি যে যেটা আছে। জি প্লিজ। তাহলে হবে লিসেন ভাই, একটু সামনে আসুন। হ্যাঁ, আপনি আমাকে খাওয়াতে দেবেন? আমরা এখন কেক কাটার পর নামাজের ব্রেকে চলে যাব। নামাজ এবং স্ন্যাক্স। নামাজ এবং স্ন্যাক্স, স্ন্যাক্সের ব্যবস্থা ঠিক আগের মতোই। 5টা 25 বাজে, আমরা 5:45টার দিকে অ্যারাউন্ড 20 মিনিট পরে আবার সবাই এক জায়গায় হব। ধন্যবাদ সবাইকে। ওকে, নাস্তা আগের জায়গা থেকে পুরো করে আমরা কেটে আমরা সাপ্লাই চেইন যে প্রসেসটা আছে প্রত্যেকটা স্টেজে আমাদেরকে কস্ট সেভিংস করতে হবে। এই মানে সাপ্লাই চেইনের যে স্কিলগুলো আছে, যেই চ্যালেঞ্জগুলো আছে, এইগুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। তাই আমাদের স্টাডির কোনো বিকল্প নেই। আমাদের যে চাকরির পাশাপাশি আমাদের এই স্টাডিগুলো করতে হবে। বিআইএইচআরএম যে প্রোগ্রামটা নিয়ে আসছে বাংলাদেশে, আমি আশা করি যে এই প্রোগ্রামটা আমাদের জন্য ইফেক্টিভ হবে। আমরা চেষ্টা করব এই প্রোগ্রামটা করার জন্য। তারপরে সাপ্লাই চেইনে যে একটা সাম্প্রতিক যে একটা কোভিড যে একটা চ্যালেঞ্জ, এটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। যে আমাদের যখন চায়নাতে কোভিড শুরু হয় তখন আমাদের বিশেষ করে আমি যেই পারচেসটা দেখি, বিশেষ করে হাইজিন সেক্টরটা টোটালি চায়না নির্ভর ছিল। সম্মানিত উপস্থিতি, সাপ্লাই চেইন সম্পর্কে আসলে অনেক এখানে যারা সিনিয়র প্র্যাকটিশনার আছেন তারা অনেক সুন্দর কথা বলেছেন, যে কারণে সাপ্লাই চেইন সম্পর্কে আবার নতুনভাবে বলবো না। তো রিয়াজ ভাই বলেছেন, ইনফ্যাক্ট আরও যারা বলে গেছেন তারা অনেক সুন্দর ডিসক্রাইব করেছেন কীভাবে সাপ্লাই চেইন প্রফেশন বা সাপ্লাই চেইন প্রফেশনাল কীভাবে ক্যারিয়ার ডেভেলপ করা যেতে পারে, কীভাবে সাপ্লাই চেইনকে আরও এনহ্যান্স করা যেতে পারে, সেই সম্পর্কে ওনারা অনেক কিছু বলে গেছেন। তো আমি সাপ্লাই চেইনে আমি আসলে সাপ্লাই চেইন প্রফেশনাল না। উনি যেমন ক্যারিয়ার শুরু করেছিলেন, অনেকে ক্যারিয়ার শুরু করে সাপ্লাই চেইনে, আমি ক্যারিয়ার শুরুতে সাপ্লাই চেইন ছিলাম না। আমি আমার সাপ্লাই চেইন জার্নিটুকু বলবো। এই জার্নির মাঝেই আপনারা হয়তো সাপ্লাই চেইন কি বা কীভাবে কাজ করে এই সম্পর্কে একটু আইডিয়া পেয়ে যাবেন। আমি বুয়েট থেকে পাস করে জয়েন করি লিভার ব্রাদার্সে। লিভার ব্রাদার্সের নামও এখন নাই, ইউনিলিভারের ফর্মার নাম ছিল লিভার ব্রাদার্স বাংলাদেশ। তখন জয়েন করি, যদিও তখন সাপ্লাই চেইন বলে কোনো ফাংশন আলাদাভাবে আসে না। তখন শুনলাম কোম্পানিতে 2টা বড় ফাংশন আছে, যেহেতু আমরা টেকনিক্যাল গ্র্যাজুয়েট, আমাদেরকে টেকনিক্যাল ডিরেক্টরের আন্ডারে বা ম্যানুফ্যাকচারিং অপারেশনসের আন্ডারে থাকবে। এর বাইরে আরেকজন ডিরেক্টর আছে কমার্শিয়াল ডিরেক্টর। উনি বেসিক্যালি দেখে প্ল্যানিং, লজিস্টিক্স, প্রকিউরমেন্ট, এই অংশটুকু দেখে। সো কমার্শিয়াল ডিরেক্টর এবং টেকনিক্যাল ডিরেক্টর এবং সাপ্লাই চেইন তো বইতে কোনোদিন জীবনে আলোচনাই করেনি। বইটা আলোচনা করেছে থার্মোডাইনামিক্স থেকে শুরু করে ওই সাবজেক্টগুলোর সাথে সাপ্লাই চেইন করে রেলেভেন্সি নেই। যাই হোক, ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করার কিছুদিন পরে জানতে পারলাম প্রত্যেক বছর শেষে
ওয়ান টু ওয়ান সেশন হয়, আপনি ফাংশনাল হেডের সাথে কথা বলতে পারবেন। তখন আমাকে জিজ্ঞাসা করলাম যে আমার ক্যারিয়ারের শুরুতে আমাকে জিজ্ঞাসা করছিল তুমি কী হতে চাও। আমি চিন্তা করে দেখলাম এটা ফ্যাক্টরি, নিশ্চয়ই ফ্যাক্টরি ম্যানেজার বললেই খুশি হবে। আমি বললাম যে আমি ফ্যাক্টরি ম্যানেজার হতে চাই। তখন উনি আমাকে বলছিলেন, ইনফ্যাক্ট উনি ইউনিলিভারের চেয়ারম্যান হয়েছিল কামরান বাকের, অনেকেই চিনেন ওনাকে। উনি বলছিলেন যে স্বপ্নটা একটু বড় করে দেখার জন্য, বলে ফ্যাক্টরি ম্যানেজার তুমি তোমাকে একটা ফাংশন হিরো জন্য চেষ্টা করতে হবে। তখন বুঝলাম যে ফ্যাক্টরি ম্যানেজার রোলটা হোল সাপ্লাই চেনের হেড না, বা সাপ্লাই চেন প্রফেশনের সাথে এটা ইনফ্যাক্ট আরও এক গ্রেড উপরে যেতে হবে যদি সাপ্লাই চেন সম্পর্কে জানতে হবে। বাইরে জানতে পারলাম যে আমি যেহেতু ইন বিটুইন বেসিক্যালি দুইটা রোল মার্জ হয়ে সাপ্লাই চেন ডিরেক্টরের একটা নতুন রোল হলো। ইনফ্যাক্ট উনি প্রথম সাপ্লাই চেন ডিরেক্টর হবেন। সাপ্লাই চেন শেখার জন্য বা সাপ্লাই চেনে আসার জন্য ইউনিলিভারের সেই স্যাট ক্যারিয়ার ছেড়ে আমি বিশাল চ্যালেঞ্জ নিলাম। এই কারণে যারা বলে গেছেন একটু আগে সাপ্লাই চেনে কাজ করতে হলে চ্যালেঞ্জ নিতে হয়। আমি যখন ইউনিলিভার ছাড়লাম, টিপিক্যালি আমার যতটুকু মনে পড়ে 6 মাস আমার ফ্যামিলির কোনো মেম্বার আমার সাথে কথাই বলে না যে ইউনিলিভারের চাকরি ছেড়ে দিয়ে এখন গেছে কোথায় সাপ্লাই চেন শিখবে। সাপ্লাই চেন তো কারোর বলাও যায় না, বলতে সাপ্লাই চেন কি বলতে না এটা হচ্ছে প্রকিউরমেন্ট বইটা ছেলে পাস করে পেয়েছে, সে প্রকিউরমেন্ট কি কাজ করবে। তো যাই হোক সেই 6 মাস কেউ কথা বলে না আমার সাথে, বলতে না সাপ্লাই চেন কোথায় গেছে, ঢাকায় চলে গেছে, ইউনিলিভারের চাকরি ছেড়ে চলে গেছে। গেলে তো গেলে আমার বলছে যে বাইরে চলে যাও, তাহলে একটু লাভ হতে যাবে, বলা হতো বাইরে চলে গেছে। যাই হোক আমি জয়েন করলাম আবুল খায়ের একটা সিস্টার কনসার্ন ছিল শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, শাহ সিমেন্ট তখন লার্জেস্ট সিমেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ছিল, এবং আমি প্রথম সাপ্লাই চেন ডেভেলপমেন্ট ম্যানেজার, যার হিস্টোরিক্যাল সাপ্লাই চেন কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট আমি সাপ্লাই চেনের এই চ্যালেঞ্জটুকু নিয়েছি। লজিস্টিক্সটা কত বড় তার একটা আইডিয়া দিচ্ছি। তখন যেখানে ছিলাম শাহ সিমেন্টে 500 ট্রাক ছিল, ওন ট্রাক, 36 মাদার ভেসেল ছিল, 36-এর মতো ছিল এদের লাইটারেস 5 মাদার ভেসেল, এবং প্রত্যেকটা সাথে ইন্টিগ্রেট করা, কারণ মাদার ভেসেল যদি একদিন বসে থাকে $20,000 আসবে। সো এই যে ইন্টিগ্রেশনটুকু করা আমার লাইফের সবচেয়ে স্ট্রেসিং পার্ট ছিল এটা বোঝা। তার ভিতরে ট্রাক ড্রাইভার রাত 12টার সময় ফোন দেয়, কোনো সময় 11টায় ফোন দেয়, কোনো সময় তো নানাভাবে বেসিক্যালি ইনফ্যাক্ট ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছি না। সাপ্লাই চেন শেখার জন্য যেহেতু আমি এই কষ্টের রোলে আসছি, ফ্যামিলি সাপোর্ট করে না, এখন কী করবো। যাই হোক এটা কন্টিনিউ করার 6 মাস পরে আমি বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছিলাম, লাইক কাস্টমার ভিজিবিলিটি কীভাবে বাড়ানো যায়। ভিজিবিলিটি বলতে যেটা বলতে চাচ্ছি যে একটা বড় অসুবিধা ছিল, সিমেন্টের ট্রাক এই মুহূর্তে কোন জায়গায় আছে এটা ট্র্যাক করা যাচ্ছিল না। প্রথম আমি এটা ইনিশিয়েটিভ নিলাম যে কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট করে বললাম যে আমি ভেহিক্যাল ট্রেকিং ডিভাইস দিয়ে বের করবো যে গাড়ি কোন জায়গায় আছে। এটা সামহাও এমডি কানে গেলে এবং এমডি খুব পছন্দ করে বললো যে না ও তো ক্রিয়েটিভ ছেলে, সাপ্লাই চেনের এই ফাংশনে না রাখি আরেকটা ফাংশনের ফুল রেসপন্সিবিলিটি দিয়ে। তখন আবুল খায়ের সিরামিক্স ইন্ডাস্ট্রি প্রথম টেক ওভার করে, একটা লুজিং কনসার্ন ছিল বাই দ্য ওয়ে। আমাকে বললো যে যেহেতু তোমার সাপ্লাই চেন এক্সপিরিয়েন্স আছে, ম্যানুফ্যাকচারিং এক্সপিরিয়েন্স আছে, তুমি ফ্যাক্টরি ম্যানেজার হিসেবে টেক ওভার করো। ওখানে আমি 4 বছর কাজ করেছিলাম। 4 বছরে ওই বিজনেসটা 120% গ্রো করেছিল। আমি যা দিয়ে শুরু করেছিলাম প্রতি বছর ইয়ার অন ইয়ার গ্রোথ ছিল 30%। কিন্তু আমার আবার মাথার ভিতরে 4 বছর পরে 5 বছর চাকরি করেছি, 5 বছর আমার ঠিক ছিল যে আমি তো সাপ্লাই চেন যাওয়া হলো না, আবার তো ফ্যাক্টরি ম্যানেজার হয়ে গেলাম, যেটা আমার ইনিশিয়াল ক্যারিয়ারের অবজেক্টিভ ছিল। আর এই জার্নিতে বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে যে বিজনেসে কেন সাপ্লাই চেন বড় ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমি যদি দু একটা কথা বলবো। সাপ্লাই চেনের কাজ শুরু হয় আমার ডে টু, এটা টিপিক্যাল ডে শুরু হয় ফ্যাক্টরির সাথে কথা বলা দিয়ে, যে লাস্ট ডে প্রোডাকশন কতটুকু হয়েছিল, কেন কম হয়েছিল, ওটা অ্যানালাইসিস করা। তারপরে শুরু হয় সেলসের সাথে, এটা আউট অফ স্টক। আমি কাজ করি মোর দ্যান 150 SKU। করোনাকালে আপনারা সবাই জানেন যে ডিসইনফেক্টেন্ট ক্যাটাগরির প্রোডাক্ট রেকিটের ইতিহাসে সর্বোচ্চ গ্রোথ ছিল লাস্ট ইয়ার 2020-তে, 30%-এর উপরে বিজনেস গ্রোথ। সো 120 SKU, কিছু SKU আসছে তো কিছু আউট অফ স্টক, কিছু নিয়ার টু আউট অফ স্টক, এটা নিয়ে সেলসের সাথে যায়। দুপুরের পরে শুরু হয় ব্র্যান্ড, ওদের নতুন নতুন থিম আসতেছে, এটা করবে ওটা করবে, নতুন প্ল্যান, নতুন কনজিউমার প্রমোশন দিবে, এই করবে সে করবে, তাদের সাথে। বিকালবেলা যখন যায় তখন ফাইন্যান্স বলে যে এই জায়গায় এক্সট্রা কস্ট গেছে, ওই জায়গায় আমরা কোনো কিছু দেখি নেই, দুনিয়ার কোম্পানির টাকা সব নষ্ট করে ফেলতেছি, এইটা দিবে। আবার সন্ধ্যার পরে যখন ঘুমাতে যায় তখন আবার দেখি যে নেক্সট ডেতে কী অবস্থা হবে। সো 10টা প্রবলেম নিয়ে একটা ডে শুরু হয়। যাওয়ার সময় আমি যখন 8টা প্রবলেম সলভ করি আরও 10টা আসে।
তো সাপ্লাই চেনের প্রবলেমের কোনো শেষ হবে অ্যাটলিস্ট কেউ যদি বলে থাকে, আমার অ্যাটলিস্ট মনে হয় না আর কি, আমি যতটুকু মনে হয় যে আমার মনে হচ্ছে যে এই প্রবলেম শেষ হবে না। এখন নতুন যারা এই প্রোগ্রামে এনরোল হয়েছেন বা ভবিষ্যতে একটা নতুন প্রোগ্রাম আসছে, আমি দেখলাম আজকে CSCP, আমি এই প্রোগ্রামটা দেখলাম, যেখানে দেখলাম যে কোর্স কারিকুলাম ইজ ভেরি রিলেটেড টু ওভারঅল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে, যেটাকে অনেকে বলছেন এন্ড টু এন্ড সাপ্লাই চেইন। মানে একটা কাস্টমারের একটা অর্ডার আসা থেকে শুরু করে এটা ম্যানুফ্যাকচার করে, সোর্সিং করে, ওয়্যার হাউস দিয়ে কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত পুরো কাজগুলো, অ্যাক্টিভিটিগুলো নিয়ে বেসিক্যালি এই কোর্সটা ডিজাইন করেছে CSCP। যারা করতে চান তারা করতে পারেন, ইনফ্যাক্ট আমার কাছে মনে হয়েছে ভালো কোর্স। আর যারা চেয়ারম্যান এতদিন পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করেন, সবাইকে ধন্যবাদ। কষ্ট করে আমার কথা শোনার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। সম্মানিত অতিথিকে ধন্যবাদ। আসলে সারাদিনের যে আলোচনা, যে চ্যালেঞ্জগুলোর কথা বলা হয়েছে, যারা আমরা ফ্রেশার বা সাপ্লাই চেনে কাজ করতে ইচ্ছুক, হয়তো প্র্যাকটিক্যালি এটা দেখি নাই, তো আমরা আমাদের একটা ড্রামা, সাপ্লাই চেনের একটা ড্রামা করেছি 15 থেকে 17 মিনিটের। এই ড্রামাতে এই সিচুয়েশনগুলা, এই স্টেজগুলা কিভাবে আসে দৈনন্দিন জীবনে এবং সাপ্লাই চেইন প্রফেশনালরা কিভাবে সেটা ওভারকাম করে এবং দিন শেষে সেটার কি রেজাল্ট হয়, এটা আমরা তুলে ধরবো। আশা করি এভরিওয়ান আপনারা ড্রামাটা এনজয় করবেন। তো এই পর্বে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাদেক স্যারকে এবং আমাদের জসিম স্যারকে। আমরা এখন আমাদের সম্মানিত যারা স্পেশাল গেস্ট রয়েছেন তাদেরকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মানিত করতে চাচ্ছি। তো আমি